সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। সবাই ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক জনাব মাসুদ করিম। ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। দেখে আসবো পত্রিকাগুলোর শিরোনাম। দৈনিক ইত্তেফাক, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত বিনিময়, থাকছে না আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত। স্বাধীন দেশে কেউ গুম থাকতে পারে না। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের অশ্রুতে সিক্ত শহীদ মিনার চত্বর। হারানো বাবাকে ফিরে পেতে চায় সন্তানরা। সরকার গঠন করলে গুমের বিরুদ্ধে আইন করব, তারেক রহমান। মৃতের সংখ্যা বেড়ে 54। 2 দিনে পানিবন্দী থেকে মুক্ত 2 লাখ পরিবার। জেলা ও দায়রা জজ সহ 81 বিচারক বদলি। সুপারি বাগানে পড়েছিল পান্নার লাশ। শ্বাসরোধে তাকে হত্যা করা হয় মেঘালয় পুলিশ। মানব জমিন, মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘে প্রধান উপদেষ্টার চিঠি। বাংলাদেশ যেভাবে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত হতে পারে, রিয়াজকে হাসপাতালে যেতেও বাধা দেওয়া হয়। জোর করে পদত্যাগ পত্রে সই নেওয়া হয় ইসলামী ব্যাংকের এমডির। বন্যায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যু। এখনও অপেক্ষায় তারা। আমাদের সময়, তুর্ককে ডক্টর ইউনূসের চিঠি। ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ছাত্র জনতা হত্যায় হচ্ছে একের পর এক মামলা। প্রভাবশালী সব আসামিরা কোথায়? প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠক। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে মত দেবে দল। হাসিনা সহ আয়নাঘরের হোতাদের বিচার দাবি। গুম প্রতিরোধ দিবস, মায়ের ডাকের মানববন্ধন। বাহারের জাদুর কাঠে ছিল এমপি পদ। ঘরে ফিরছে মানুষ, মৃতের সংখ্যা বেড়ে 54। মেঘালয় পুলিশ বলছে ইসহাক আলীর মৃত্যু শ্বাসরোধে। আন্দোলনে অচল স্বাস্থ্য অধিদপ্তর। যায় দিন, উচ্চ পর্যায়ের আদালত গঠন সেনাবাহিনীর। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ওরা আবারও মাঠে নামছে। গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি। গুম প্রতিরোধ দিবসের মানববন্ধন। স্পিকার বিতর্কিত হলে দায়িত্ব নেবেন কে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ইউনূস শাহবাজ ফোন আলাপ। দেশের পূর্বাঞ্চলে বন্যায় ঝুঁকিতে 20 লাখ শিশু। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 54। ফেনীতে 19। সবজির বাজার ঊর্ধ্বমুখী, বেড়েছে পেঁয়াজের দামও। কালবেলা, নির্বাচন সহ 4 ইস্যুতে মনোযোগী বিএনপি। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের অশ্রুতে সিক্ত শহীদ মিনার। ওদের না পেলে নতুন স্বাধীনতা অর্থহীন। ক্যাসিনো সম্রাটের কোনো মামলারই বিচার শুরু হয়নি। খবরের কাগজ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর নির্বাচনী রোডম্যাপ। দাতা সংস্থার দ্বারস্থ হচ্ছে সরকার। রিজার্ভ বাড়ানোর উদ্যোগ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের আর্তনাদে ভারী শহীদ মিনার। বন্যার ঝুঁকিতে 20 লাখ শিশু। ভিডিও বার্তায় সার্জিস, শিক্ষক পদত্যাগের নামে যা হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়। মানবাধিকার লঙ্ঘন তদন্তে আসছে জাতিসংঘ দল। দৈনিক বাংলা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘকে চিঠি। রোডম্যাপের প্রস্তুতি শুরু। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় আজ। বন্যার ঝুঁকিতে 20 লাখ শিশু। 13 কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত। আয়নাঘর নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি। আমার বাবাকে ছুঁতে চাই, বাবার আদর জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সঙ্গে বিএনপির জোট অকার্যকর। আলোকিত বাংলাদেশ, বন্যায় এখনও ঝুঁকিতে 20 লাখ শিশু। ইউনিসেফ, সব নদীর পানি বিপদসীমার নিচে, স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। ইউনূস শাহবাজ ফোন আলাপ, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ যা আছে দিল্লির। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে সদিচ্ছার অভাব হবে না, উপদেষ্টা করতোয়া।
ইউনূস শাহবাজ ফোন আলাপ, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়, নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারত, জয়শঙ্কর। রাজনৈতিক দলের সাথে ডক্টর ইউনূসের বৈঠক আজ। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন কল্পনাপ্রসূত, নয়াদিল্লি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, গভর্নমেন্ট এক্সপেক্টস $1 billion each from World Bank ADB. Another 100 acres of forest land recovered from Hassan Mahmood's brother. আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কর্মসূচি পালন হয়েছে, সেখানে গুম হওয়া ব্যক্তিদেরকে ফেরত চেয়েছে পরিবার স্বজন। আর আমরা যখন কথা বলছি, এই দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা করবেন আগামী দিনগুলো কিভাবে চলবে বা নির্বাচনী রোডম্যাপ কী হতে পারে। সে বৈঠকে থাকছে না আওয়ামী লীগ এবং তার জোট। আর বন্যার পরিস্থিতির খবর তো আমরা জানি, 20 লাখের মতো শিশু ঝুঁকির মধ্যে আছে, 54 জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত, পানিবন্দী এখনও মানুষ আছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অনেকটা, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বন্যা দিয়ে শুরু করি। আমাদের দেশে হঠাৎ করে একটা ফ্ল্যাশ ফ্লাডের মুখোমুখি হলো যখন ভারতের একটা বাঁধ ভেঙে গেল, বা তো সেই পানিটা সাধারণত দ্রুত বেগে নামে ফ্ল্যাশ ফ্লাডে যেটা হয়, কিন্তু এইবার দেখা যাচ্ছে যে পানিটা কিছু কিছু বাঁধে, আমাদের এখানকার যে নিম্নাঞ্চল যেগুলি যে জলাশয় আছে, হাওর অঞ্চল আছে, সেগুলিতেও নানা সড়ক টরক করা হয়েছে এবং নদীগুলি যথেষ্ট নাব্যতা না থাকার কারণে পানিটা নামতে দেরি হয়েছে। এবং এই সময়ে আমাদের কিছু জেলা, বিশেষ করে ফেনী জেলা বিস্তীর্ণ এলাকা একেবারে বড় ধরনের প্লাবিত হয়েছে বন্যা। এবং এই পানিটার ব্যাপারটা হলো যে এখানে আমরা শুনেছি যে উজানে, বিশেষ করে ত্রিপুরা এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এটা রেকর্ড সংখ্যক বৃষ্টিপাতটাও হয়েছে। তো এখানে একটা ঝুঁকির কথা বেশ কিছুদিন ধরে আলাপ হচ্ছে যে ইন্ডিয়া থেকে যে পানিটা আসলো আমাদের দেশে, তো এটা আগাম সেই তথ্যটা জানানো হয়েছিল কিনা। আবার যে জিনিসটা হলো যে জানানো হয়ে থাকলে সেখানে কি প্রস্তুতি নেওয়া হয়েছিল, যদি না হয়ে থাকে কেন জানালো না, এই বিষয়গুলি ইন্ডিয়া যদিও বলছে যে তারা তাদের তথ্য জানিয়েছে। আর যে জিনিসটা হলো যে আমাদের বন্যা ব্যবস্থাপনা বলেন, নদীর পানি ব্যবস্থাপনা বলেন, এইগুলি কিন্তু ইন্টার রিলেটেড, এককভাবে বাংলাদেশের পক্ষে সম্ভব না, কারণ নদীগুলি কয়েকটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত, আন্তর্জাতিক নদী। বেশিরভাগ নদী ইন্ডিয়া থেকে উৎপত্তি, আর কিছু নদী আবার চায়না থেকে উৎপত্তি, ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসছে, কিছু দু একটা নদী বাংলাদেশে উৎপত্তি হয়েছে। তা আমি বলি যে তো 54টা আছে যেটা অভিন্ন নদী, সুতরাং এটা যে রিসোর্স, যে ওয়াটার রিসোর্সেস, সেটা হলো গিয়া শেয়ার্ড রিসোর্সেস, এবং সেটা ম্যানেজমেন্ট হইতে হবে বেসিন ভিত্তিতে। এটা যে জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে সেই এলাকার ক্যাচমেন্ট এরিয়া বলেন বা তার আশপাশের সব কিছু মিলিয়ে একটা জয়েন্ট কোলাবোরেশন, সেই সব কোলাবোরেশন আমাদের মধ্যে সেইভাবে নাই। যেটা আছে যে গঙ্গা নদীর একটা চুক্তি আছে, আর যেটা 2026 সালে শেষ হয়ে যাবে, 30 বছর মেয়াদী চুক্তিটা। এছাড়া আর কোনো নদীর চুক্তি নাই। তিস্তা নদীর চুক্তি নিয়ে বহু বছর ধরে আলাপ আলোচনা হচ্ছে, চুক্তিগুলি হচ্ছে না। তা আমি বলছি যে এই জিনিসগুলি হলো যে দুই দেশের সম্পর্কের মধ্যে উভয়ের কনসার্নগুলি মিট করা, এটা উভয়ের দায়িত্ব। যেমন আমাদের দেশে কিছু কনসার্ন আছে, যেমন ওয়াটার রিসোর্সগুলি যথেষ্ট শেয়ার পাওয়া, কিংবা আমাদের কনসার্ন আছে বর্ডার ম্যানেজমেন্টটা যাতে এমনভাবে হয় যাতে লোক মারা না যায়। আমাদের কনসার্ন আছে ট্রেড নিয়ে, ব্যবসা বাণিজ্য যাতে ফেয়ার ট্রেড হয়, আমরাও এক্সপোর্ট করতে পারি, ওনারাও করতে পারে। আবার আমাদের যে সমস্ত পণ্য দরকার সেগুলি, ওনাদের কিছু কনসার্ন ছিল, যেমন সিকিউরিটি কনসার্ন যেটা আমরা অ্যাড্রেস করেছি, ওনাদের কনসার্ন ছিল কানেক্টিভিটি, সেগুলি কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলি যদি মিউচুয়ালি না হয় তাহলে অনেক সময় মিসট্রাস্টের সৃষ্টি হয় এবং অনেক সময় এটা টেকসই হয় না সহযোগিতাটা। তো এটা দুইটা নেইবারিং কান্ট্রি, যার 4000 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত আছে, জল সীমান্তও আছে সমুদ্রের। তো সেই সব
দুই দেশের মধ্যে এই ধরনের মানে যোগাযোগ, ট্রাস্ট যে ঘাটতি আছে সেটা দূর করা দরকার প্রথম। দ্বিতীয় হলো যে বন্যার ফলে, বন্যার সময়ে আমাদের যে রিলিফ মিনিস্ট্রি আছে, বন্যা দুর্যোগ এই সমস্ত আমাদের দেশে তো নতুন কিছু না, এবং এটা সারা বাংলাদেশেও ফ্লাড হয়েছে বিভিন্ন সময়। এবার তো সারা বাংলাদেশে হয় নাই, কয়েকটা জেলায় হয়েছে, বিশেষত ফেনী জেলায়। এবং সেটার জন্যে আমাদের দেশে যে দুর্যোগ মন্ত্রণালয় আছে, এবং দুর্যোগ মন্ত্রণালয় যেগুলি সমন্বয় করে বিভিন্ন এনজিওদের সাথে, সমন্বয় করে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে, এবং এই বছর তো মানুষের একটা বিরাট আগ্রহ ছিল হেল্প করার জন্য, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে সাহায্য সহযোগিতা মানুষের কাছে চেয়েছে, এটা বিপুল সাড়াও পাওয়া গেছে। তো এটা একটা দিক ছিল। কিন্তু আমি যেটা বলছি যে এইটা প্রচুর ত্রাণ সামগ্রী সেখানে গিয়েছেও, কিন্তু যেটা হলো যে রিমোট এলাকাগুলিতে সেটা পৌঁছাইতে খুব ডিফিকাল্ট ছিল, এখনো পৌঁছাচ্ছে না। এখনো পৌঁছাচ্ছে না। কারণ পানিটা এমনভাবে উঠেছে যে আপনি যদি বলেন যে মহিপাল কিংবা ফেনী শহরেও পানি উঠে গেছে, এবং অনেক জায়গায় আমি দেখলাম যে চাল পর্যন্ত পানি উঠে গেছে। তো মানুষকে রিকভার করা ভেরি ডিফিকাল্ট। আর্মি অবশ্য সেখানে যথেষ্ট কাজ করেছে, এবং অন্যান্য বাহিনীগুলিও, বাংলাদেশের সামরিক বাহিনীগুলি সেগুলি কাজ করেছে। তো আমি যেটা বললাম, যেটা সমন্বিত কাজ হয়েছে ঠিকই, কিন্তু এটার মানুষের এখন যে জিনিসটা হচ্ছে যে বন্যার পানি এখন নামতে শুরু করছে। তো পানি নামার কারণে এখন যে যেটা হবে যে সেখানে এখন নানা রকম রোগ ব্যাধি ছড়াবে। যদিও সেনাবাহিনী থেকে বলা হচ্ছে যে তারা কিছু মেডিকেল টিম পাঠাচ্ছে এবং সেগুলির নাম্বারও দিয়েছে ইমার্জেন্সি সহযোগিতা করার জন্য, সেটা তো আছেই। কিন্তু আমি বলবো যে এটা ম্যাসিভ ব্যাপার, বিশেষ করে ফেনী এলাকাগুলিতে এবং রিমোট এলাকাগুলিতে। এটা আমাদের যে মেডিকেল ব্যবস্থাপনা আছে সেটা কাভারেজটা ফুল করা ভেরি ডিফিকাল্ট। বিশেষ করে এই এখন পর্যন্ত আমরা বলছি যে 54 জন পানিতে মারা গেছে পড়ে টরে, কিন্তু যদি এটা আমরা হাসপাতালগুলোর চিত্র দেখেছি, ওখানে তো ছোট ছোট হাসপাতাল, উপজেলা হাসপাতাল বা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, এখানে ধারণ সংখ্যার অনেক বেশি শিশুদেরকে বিশেষ করে পানিবাহিত রোগে, ডায়রিয়া রোগে ভর্তি করা হয়েছে। আবার এদিকে যদি দেখি আন্দোলনে অচল স্বাস্থ্য অধিদপ্তর, মানে আন্দোলনে যদি অচল থাকে স্বাস্থ্য অধিদপ্তর, এর সাথে হয়তো অনেক বড় সংযোগ নাই, কিন্তু সংযুক্ত কিছু আছে, সংযোগ অবশ্যই আছে। কারণ আমি যেটা বলছি যে আপনি যেটা বললেন যে এখানে ছোট ছোট হাসপাতাল, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, সেগুলিতে অনেক সময় আবার ডাক্তার থাকে না, স্টাফ থাকে না। আবার মানে কমিউনিটি ক্লিনিকগুলির কথা বললেন, এগুলিতেও তো যথেষ্ট ইকুইপ না। আবার জেলা সদর হাসপাতাল একা কত ধারণ করবে, সেখানে অবস্থাটা কি আমরা জানি না। তা আমি যেটা বলতে আমরা কিন্তু শুধু ফেনীর কথা বলছি, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া, অনেকগুলি জেলাতেই। আমি তো ফেনীতে একটু মেসিভ আকার সেটা। আমি যেটা বলছি যে সব কয়টা যে সমস্ত জায়গায় আক্রান্ত হয়েছে সেখানে কিন্তু স্পেশাল কেয়ার নেওয়া উচিত এই ব্যাপারে। আপনি যেটা বললেন যে হেলথ ডিপার্টমেন্ট যেটা স্পেশাল কিছু উদ্যোগ যখন নেবে তখন এখানে যদি আন্দোলন হয়, আমি বলবো যে এই ধরনের আন্দোলন করা এখন সময় না, একটা জরুরি পরিস্থিতি। আপনি জরুরি পরিস্থিতি মোকাবেলা করার পরে, কারণ এখানে একটা স্বাস্থ্য বা মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত, এখন তো আপনাকে আন্দোলনটা স্টপ রাখা দরকার। আপনাদের যে সমস্ত আন্দোলন আছে বন্যার ম্যানেজমেন্টটা শেষ হলে সেগুলি আপনারা পরেও করতে পারবেন। কারণ এখানে সাধারণত কী হয়, ডাক্তার যে সার্ভিস বা সেবা সার্ভিস, এগুলি জরুরি সার্ভিস, এগুলি যখন তখন আন্দোলন করা যায় না। তো এখন আপনার স্বাস্থ্য অধিদপ্তর যদি জিম্মি করে রাখেন, তারা যদি ডিসিশন নিতে না পারে বা তারা যদি জিনিসটা পরিকল্পনা করতে না পারে, তাহলে তো ডিফিকাল্ট হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালকও বসতে পারেননি। তাহলে এই যে অবস্থাটা বলছেন, তো এটা তো আমি মনে করি যে দুর্ভাগ্যজনক, এবং এটা মানে অনভিপ্রেত। আমি বলি এটা অগ্রহণযোগ্য এই সমস্ত আন্দোলন এই মুহূর্তে। আমি অবিলম্বে এই সমস্ত আন্দোলন স্টপ করে যাতে সমন্বিত উপায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা করা যায়, এবং অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর হলো এটার কি পয়েন্ট বা ফোকাল পয়েন্ট। সুতরাং তাদেরকে এখানে কাজ করতে দিতে হবে, এবং আমরা ইমিডিয়েটলি একটা জরুরি স্বাস্থ্য সেবার জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্টে আমার মনে হয় যেতে হবে, এবং সেই জায়গাটা সেনাবাহিনী যেটা আয়োজন করেছে সেটার সাথে
সমন্বিত উপায়ে সেটা করতে পানি কমে যাওয়ার সাথে সাথে এই আশ্রয়কেন্দ্রে যে মানুষরা আছেন তাদেরকে বাড়ি ফিরতে হবে, এখনো বাড়ি ফেরার মতো অবস্থা নেই। বাড়ি ফিরে তো তারা বাড়ি ঘরই পাবেন না, তাদেরকেও তো পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন কাজটাও তো ম্যাসিভ, বিশেষ করে বীজতলা, জি। যেখানে নতুন নতুন মানে বীজতলা তো নষ্ট হয়েছে, স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান সেগুলি ধ্বংস হয়েছে, বাড়িঘরগুলো আপনি বললেন যেগুলি নষ্ট হয়েছে। সুতরাং একটা ম্যাসিভ পুনর্বাসন কার্যক্রম নিতে হবে এবং সেটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সাধারণত নিয়ে থাকে। আশা করি এইবারও তারা গ্রহণ করবে এবং এটা যত দ্রুত করা যায় সেটা মঙ্গল। তবে আমি বলি যে এই জিনিসটা একটু সমন্বিত উপায়ে করতে হবে। হয়তো দেখা গেল কোনো একটা এলাকায় খুব কাজ হয়েছে, আবার অনেক এলাকা কাভারেজের বাইরে। ফেনীর নাম আমরা খুব বেশি শুনছি, অন্য জেলাগুলোর নাম ততটা উচ্চারিত হচ্ছে না। না, অন্য জেলাগুলিতেও করা উচিত, কিন্তু ফেনীর জিনিসটা হলো আমরা বললাম যে এই জায়গাটা ম্যাসিভ হওয়াতে অনেক রিমোট জায়গায় যাওয়া যাচ্ছে না। আপনি মহিপালটাই শুধু ফেনী না, আমি বলতেছি যে এখানে এমন জায়গা আছে মানে রিমোট এলাকাগুলো, সেখানে রিচ করা যাচ্ছে না। একই রকম লক্ষ্মীপুর নোয়াখালী, তো সেই জায়গায়, সেই জন্য আমি বলতেছি যে সব জায়গায় এবং একটা সমন্বিত কার্যক্রম যদি গ্রহণ করা যায়, তাহলে বন্যা মোকাবেলার বাংলাদেশের যে অভিজ্ঞতা আছে, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতায় আমরা মনে করি এটা সম্ভব হবে। রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক শুরু করবেন আজ। বিএনপির সাথে এক দফা বৈঠক হয়েছে। আগামী নির্বাচন বা নির্বাচনী রোডম্যাপ অথবা আগামী দিনে এই সরকারের চলন বলন কেমন হবে সেই বিষয়ে হয়তো কথা হবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কি আশা করেন আপনি? না, রাজনৈতিক দলগুলি তো একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর। আমরা যেটা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, উনি যেটা ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, সেখানে বললেন যে নির্বাচনী ব্যাপারটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। এটাতে কিন্তু উনি মানে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত কথা জানান নেই, রোডম্যাপটা জানান নেই। সে কারণে পরের দিন আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন জিনিসটা অস্পষ্ট থাকলো। এখন অস্পষ্টতা থাকবে। অস্পষ্টতা থাকার একটা বড় কারণ হলো যে যেহেতু এখনো কনসালটেশনগুলি শেষ হয়নি, তারা অ্যাকচুয়ালি কি করবেন, এটা তো একটা সরকার এমনভাবে গঠিত হয়েছে যে একটা গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে এই সরকারটা আসেনি। একটা রক্তপাত বা একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যাতে অনেক মানুষ শহীদ হয়েছেন, তো তাদের রক্তের বিনিময়ে এই দেশের যে অঙ্গীকার মানুষের আছে, সেই অঙ্গীকারগুলি পূরণের ক্ষেত্র প্রস্তুত করার জন্য এই সরকার এসেছে। এখন এই দেশের মানুষের অঙ্গীকারগুলি কি? এই দেশের মানুষের প্রধান অঙ্গীকার হলো একটা বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। যেমন ধরেন দুর্নীতি যে হয়, সেই দুর্নীতিটা রোধ করার জন্য একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে স্ট্রেনথেন করা। যদি বলেন যে আমাদের নির্বাচনগুলি যে হচ্ছে, সেই নির্বাচনগুলি যাতে অংশগ্রহণমূলক, মানুষ যাতে ভোটাধিকার দিতে পারে স্বাধীনভাবে এবং মানুষের গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চিত করা। কিংবা এই সরকারের কি উদ্দেশ্য? এই সরকারের উদ্দেশ্য যাতে মানুষের মানবাধিকার, মর্যাদা, সম্মান সব থাকে, সেটা। সুতরাং এই যে আমরা যেটা মানে এটা যদি একটা ব্রড বেস, বিরাট ক্যানভাস এই সরকারের ক্ষেত্র প্রস্তুত করার, এই সরকার প্র্যাকটিস করবে না, প্র্যাকটিস করবে পরবর্তী সরকারগুলি, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই সরকারটা এটা করবে। এবং সেটার মধ্যে আমরা শুনতে পাচ্ছি যারা আলোচনা করছেন এই সরকারের যারা আছে বা সরকারের বাইরে যারা সুশীল সমাজ আছে, তারা বলছেন যে জিনিসটা করতে গেলে ক্ষেত্র বিশেষে সংবিধানের সংশোধন কিংবা পুনর্লিখন বা সাংবিধানিক ব্যবস্থাগুলোর মধ্যেও একটা সংস্কার সাধনের প্রশ্ন আসতেছে। এখন প্রশ্ন হলো যে এই যে সংস্কার, এটা আওতাটা কি হবে, সেটার জন্য তো অবশ্যই কনসালটেশনের দরকার আছে এবং অবশ্যই রাজনৈতিক কনসালটেশনটাও গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় বিএনপির কাছ থেকে উনি কিছুটা ধারণা পেয়েছেন, এখন পর্যন্ত সবচেয়ে বড় দল বিএনপি, তাদের কাছ থেকে পেয়েছেন। আজকে কি অবশিষ্ট দলগুলির সঙ্গে বৈঠক অনেকগুলো, হ্যাঁ, তো তাদের মতামত সেখানে শুধু আওয়ামী লীগ এবং তার আর জোটের দলগুলো থাকবে না।
না, আওয়ামী লীগ তো এই পর্যায়ে তো আসতেছে না, কারণ এখানে তো আওয়ামী লীগ তো যে মানে সরকার হটানো হয়েছে, তাদের তো একটা অঙ্গীকার মানে ছিল যে এখানে যাতে ফ্যাসিজম বা এখানে যে বিষয়গুলি হয়েছে, যে বিষয়গুলি বাংলাদেশের মানুষের প্রত্যাশার বাইরে ছিল। সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় না যে আওয়ামী লীগের বিষয়গুলি আছে। তবে একটা জিনিস ওনারা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার পক্ষে না। সুতরাং দল হিসেবে হয়তো আওয়ামী লীগ একটা মডারেট ওয়েতে ইন ফিউচারে আসতেও পারে, সেটা ডিফারেন্ট। কিন্তু অ্যাট দিস মুভমেন্ট তো তাদের নামে মামলা মোকদ্দমা আছে, অনেকে পালিয়ে গেছেন, অনেকের নামে দুর্নীতির অভিযোগ আছে, অনেকের নামে হত্যা মামলাও হচ্ছে। তো এইসব দিক থেকে এটা একটা উপযুক্ত সময় না যে আওয়ামী লীগও এই কনসালটেশন প্রসেসে যুক্ত হবে এই মুহূর্তে। বাট ইন ফিউচার সেটা আমি এখনো বলতে পারি না। একটু পেছনের দিকে যদি যাই, যখন 2024-এর জাতীয় নির্বাচনটা হলো, নির্বাচনের আগে 28 অক্টোবর বিএনপি একটা বড় সমাবেশ করেছিল, সেখান থেকে বা তার আগে থেকেও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের চাওয়ার কথা বলেছিল, যেই সরকার একটা নির্বাচন ব্যবস্থা করবে যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে, সেই সরকার কি সেই সরকার? ওইটা আর এটা আমার ধারণা এক হবে না, কারণ ওটা আমার ধারণা ওনারা একটা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার সাধারণত ম্যান্ডেট একটু সংক্ষিপ্তই থাকে, তারা 90 দিন বা এরকম একটা টাইম ফ্রেম থাকে, এবং এই সময়ের মধ্যে তারা মোটামুটি ফিল্টার লেভেল করে, বদলি টদলি করে, এই সমস্ত করে তারা একটা নির্বাচন করে তারা বিদায় নেয়। কিন্তু এই সরকারটা হলো অন্তর্বর্তী সরকার, এবং এই সরকার অন্তর্বর্তী সরকার এসেছে একটা অভ্যুত্থানের মাধ্যমে, যে অভ্যুত্থানে মানুষের অ্যাসপিরেশন বা মানুষের প্রত্যাশার জায়গা সৃষ্টি হয়েছে, যে একটা স্থায়ী ব্যবস্থাপনা সৃষ্টি করা, যেখানে একটা আমাদের স্বপ্নের বাংলাদেশ যেরকম হবে, যে বাংলাদেশে শোষণ বৈষম্য থাকবে না, এবং যে বাংলাদেশে মানুষের অধিকার থাকবে, সেরকম একটা গ্রাউন্ড তারা তৈরি করে যাবেন। সুতরাং একটু ডিফারেন্স তো আমি দেখতে পাচ্ছি, যেটা একটা শুধু ইলেকশনের ম্যান্ডেট, আর এই সরকারটার ম্যান্ডেটটা একটু ব্রডার আমার কাছে মনে হচ্ছে। সর্বশেষ যে তত্ত্বাবধায়ক সরকার ছিল 2007-এ, 2007, হ্যাঁ, 8-9-এর 111 সেই সরকার তো তত্ত্বাবধায়কও ছিল, আবার এক ধরনের অন্তর্বর্তীও বলা যেতে পারে, কারণ তো 2 বছরের মতো সময় তারা ছিলেন। মানে এই সরকারের মেয়াদ নিয়ে কিন্তু অনেকের অনেক আকাঙ্ক্ষা আছে জানার, যে এই সরকার কতদিন থাকবে। রাস্তাঘাটে তো অনেক ধরনের আলোচনা চলে যে আওয়ামী লীগ যতদিন ছিল তাদের হয়তো সেই সময়টা এরা পূরণ করবে, অথবা কেউ বলছেন 1 বছর, কেউ বলছেন 2 বছর, অথবা সরকারের পক্ষ থেকেও শুধু ডক্টর ইউনূস সাহেব বলেছেন জনগণ যতদিন চাইবেন ততদিন তারা থাকবেন। সেই জনগণের চাওয়াটা কত বড় হবে বা কত বড় লম্বা হবে, সেটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং তাদের পারস্পরিক বোঝাপড়ায়। আমার একটা ধারণা যে এই সরকারের একটা মেয়াদ নির্ধারণ হবে, এবং সেটা নির্ধারণ হবে তাদের কর্মপরিধিটা নির্ধারণ করার পর। মানে তারা কতটুকু সংস্কার করবেন, সংস্কারের তো কোনো শেষ নাই, এবং এটাকে রাষ্ট্র পরিচালনার প্রতি পদে পদে সংস্কার করতে হবে, এবং সংস্কারটা অনেক বৃহত্তর, যদি মাইক্রো লেভেল থেকে ধরেন অনেক সময় সাপেক্ষ। তো একটা ডেফিনেটলি একটা কর্মপরিধি, মানে একটা ক্ষেত্র, মানে ক্যানভাস তৈরি করার জন্যে তারা কি কি কাজ করবেন, ব্রড আউটলাইন যখন হয়ে যাবে, এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না যে তারা অ্যাকচুয়ালি কতটা যাবেন। আমরা যেটা বুঝতে পারি যে একটা ভালো নির্বাচন করার জন্যে বা নির্বাচনের এর জন্য, যেমন ধরেন একটা যদি হয়, কথার কথা, মানে বিভিন্ন দিক থেকে তো প্রস্তাবগুলি আসছে, যেমন টিআইবি থেকে একটা আসলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই প্রত্যেকবার ইলেকশনের ক্ষেত্রে চালু করা হবে, এবং এখানে প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি একজন থাকবেন না, এরকম কথাবার্তা, মানে এগুলি তাদের সুপারিশ আসছে। তো এরকম আরও বিভিন্ন পক্ষ থেকে সুপারিশগুলি আসতেছে, রাজনৈতিক পক্ষগুলিও তারাও হয়তো সুপারিশমালা তৈরি করতেছে। তো এইগুলি করতে যে কত সময় লাগবে সেটা তো এস্টিমেট করা অসম্ভব কিছু না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে একটা সময়সীমা সরকারের জন্যে নির্ধারণ করা হবে, এবং সময়সীমার পরে ওনারাই কি নির্বাচন পরিচালনা করবেন, নাকি ওনারা আবার অন্য আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরে
ওনারা শুধু ক্ষেত্রই প্রস্তুত করবেন নাকি ওনারা নির্বাচন করেই যাবেন, এই বিষয়গুলো তো কনসালটেশনের বিষয়। তো আমরা যেটা বুঝতে পারি যে এটা সময়ের মধ্যে, সময়ের সাপেক্ষে এটা ক্লিয়ার হবে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার ভাষণে আমরা একটা ধারণা পেয়েছি, প্রাথমিক ধারণা, এবং প্রাথমিক ধারণাটা ম্যাচিউর হবে আরও সময় গেলে। বিশেষ করে আপনি যেটা বলেন যে পলিটিক্যাল কনসালটেশনটা এখন চলছে, এখন মেজর পলিটিক্যাল পার্টি আছে, বিএনপি, জামাতে ইসলামী, অন্যান্য পার্টিগুলিও আছে। তারা সুস্পষ্টভাবে কি বলতে চাচ্ছেন, এবং একই সঙ্গে তাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাট দ্য সেম টাইম দেশের ভিতরে কিন্তু একটা রেস্টোরেশন অফ নর্মালসি, বা আমি যেটা বলবো যে এই যে ধরেন ফ্লাড একটা হয়ে গেল, এইটাকে তার ম্যানেজ করতে হবে, এটা তো একটা সরকারের দায়িত্ব, এটা তো সংস্কারের বিষয় না। বা মানুষের সেফটি সিকিউরিটির জন্য যদি কোনো সমস্যা না হয়, যেমন অনেক জায়গায় তো বিশৃঙ্খল অবস্থা, তো প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীদেরকেও তো ক্লাসরুমে ফিরে যেতে হবে। শিক্ষার্থীদের যদি ক্লাসরুম ফিরে দেওয়া, প্রথম দিক থেকে আমাদের যেটা বলা হয়েছিল যে অনেক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নাই, এখন একের পর এক ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে। তো নিয়োগ দেওয়ার ফলে তাদের ক্লাসগুলি কখন শুরু হবে, হলগুলি কখন পূর্ণভাবে খুলে দেওয়া হবে, এই জিনিসগুলি খুবই কিন্তু রুটিন কাজ। আচ্ছা, আর একটা বিষয় যে সার্জিস আলমও কথা বলেছেন এই বিষয়ে, শিক্ষা উপদেষ্টাও কথা বলেছিলেন যে শিক্ষকদের যেভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয় বা টেনে হেঁচড়ে, বা শিক্ষার্থীরা তাদের সাথে যে ধরনের আচরণ করে, এই আচরণগুলো কাম্য না। এগুলি অনভিপ্রেত। আমি এই কারণে বলছি যে এটা আমরা বুঝতে পারি যে ওনারা যেটা মনে করছে যে ছাত্ররা, যেটা এখন কোনো ছাত্র, সবাই তো না, যেটা মনে করছে যে শিক্ষকরা হয়তো বায়াস ছিল, বা শিক্ষকরা আগের আমলে নিয়োগপ্রাপ্ত ছিল, তাদের হয়তো বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে তো এরকম দলাদলি এই সমস্ত ব্যাপার সেবারও আছে, স্কুল কলেজেও আছে, কমিটিগুলি আছে, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার ছিল, সেগুলিতে একটা পরিবর্তন আনার জন্য একটা সিস্টেমিক ওয়েতে তা হয়তো সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে বা নেওয়ার অধিকার আছে। কিন্তু এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে অপদস্থ করা বা তাদেরকে জুলুম করা, এই জিনিসগুলি তো অগ্রহণযোগ্য। এবং আমি এটা বলতেছি এই কারণে যে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও হবে, এটা স্বাভাবিক। একটা হইতে পারে স্বাভাবিক শান্তিপূর্ণ উপায়, আর একটা হতে পারে গণঅভ্যুত্থানের মাধ্যমে, রক্তপাত বা রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে। কিন্তু আমাদের মূল্যবোধ কিন্তু পরিবর্তন করা যাবে না। সুতরাং শিক্ষকের প্রতি যে যথেষ্ট সম্মান, যদি তিনি আমার মতাদর্শের সঙ্গে নাও হন, সেটা ছাত্রদেরকে অবশ্যই পালন করতে হবে। এবং এটা যদি সম্মান দেওয়া হয়, তাহলে ছাত্রদের সম্মান কমবে না, বরং বাড়বে। সুতরাং আমাদের যে মূল্যবোধ, মানে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মান বজায় রাখা, ভিন্ন মত থাকা সত্ত্বেও, সেই জায়গায় কিন্তু আমাদের সেটা বজায় রাখতে হবে। মাসুদ করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।